অকাল কুষ্মাণ্ডটা একটা সাপুরের মেয়েকে নিকা করে ঘরে এনেছে। শুধু নিকা নয়, তাও না হয় চুলোয় যাক, তার হাতে ভাত পর্যন্ত খাচ্ছে। গ্রামে যদি এর শাসন না থাকে তো বনে গিয়ে বাস করলেই তো হয়। করলা হরিপুরের সমাজ একথা শুনলে যে করে ইয়ে করে দেবে। তখন ছেলে বুড়ো সকলের মুখেও ওই একই কথা। খুড়ো বলে বেড়াতে লাগলেন, কে যে করবে আমি খুব আগেই ভালো করে জানতুম। আমি শুধু তামাশাখানা দেখছিল। কোথাকার জল কোথায় গিয়ে মরে। হইলে পর নয়, প্রতিবেশী নয়, নিজের ভাইপো। আমি কি বাড়ি নিয়ে যেতে পারতুম না? আমি কি ডাক্তার বদি দেখানোর ক্ষমতা ছিল না? তবে কেন যে করিনি তাই দেখুক সবাই। কিন্তু আর তো চুপ করে থাকা যায় না। এই যে মিত্তির বংশের নাম ডুবে যায়, গ্রামের মুখ পুড়ে যায়। তখন আমরা গ্রামের লোক মিলে যে কাজটা করলাম তা মনে করলে আমি আজও লজ্জায় মরে যাই। খুড়ো চললেন নালতের মিত্তির বংশের অভিভাবক হয়ে, আর আমরা 10-12 জন সঙ্গে চললাম গ্রামের মুখ যাতে না পড়ে এই জন্য। মৃত্যুঞ্জয়ের পোড়ো বাড়িতে গিয়ে যখন উপস্থিত হলাম তখন সবেমাত্র সন্ধ্যা হয়েছে। মেয়েটি ভাঙা বারান্দার একধারে রুটি করছিল। হঠাৎ লাঠি সোটা হাতে এতগুলো লোককে উঠোনের ওপর দেখে ভয়ে নীলবর্ণ হয়ে গেল। খুড়ো ঘরের মধ্যে উঁকি মেরে দেখলেন মৃত্যুঞ্জয় শুয়ে আছে। চট করে শিকলটা টেনে দিয়ে সেই ভয়ে মৃতপ্রায় মেয়েটিকে গালিগালাজ শুরু করলেন। বলাই বাহুল্য, জগতের কোনো খুড়ো কোনো কালে বোধ করি ভাইপোর স্ত্রীকে ওইরূপ গালিগালাজ করেনি। সে এমনি যে মেয়েটির হীন সাপুরের মেয়ে হয়েও তা সইতে পারলে না। চোখ তুলে বলল, বাবা ওরে বাবুর সাথে নিকে দিয়েছে জানো। তবে রে, খুড়োর কথার সঙ্গে সঙ্গে এই 10-12 জন বীর দর্পে হুঙ্কার দিয়ে তার ঘাড়ে পড়ল। কেউ ধরল চুলের মুঠি, কেউ ধরল কান, কেউ ধরল দুটো হাত, এবং যাদের সে সুযোগ ঘটল না তারাও নিশ্চেষ্ট হয়ে রইল না। যত সব দেখে নেবো তোকে। চল চল এদিকে চল। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিলাসী। আজকের গল্পের মূল চরিত্রে শুভ ও সমৃদ্ধি। গল্পের আর্ট ওয়ার্কের রূপ সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে আজকের গল্প শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিলাসী। পাকা 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে বিদ্যা অর্জন করতে চাই। আমি একা নই, 10-12 জন। যাদেরই বাড়ি পাড়াগাঁয়ে তাদের ছেলেদের শতকরা 80 জনকে এমনি করেই বিদ্যালাভ করতে হয়। এতে লাভের অঙ্কের শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়লেও যা পড়ে তার হিসাব করার পক্ষে এই কয়টা কথা চিন্তা করে দেখলেই যথেষ্ট হবে। যে ছেলেদের সকাল 8টার মধ্যে বের হয়ে যাতায়াতে 4 ক্রোশ পথ ভাঙতে হয়, বর্ষার দিনে মাথার ওপর মেঘের জল ও পায়ের নিচে 1 হাঁটু কাদা, এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য আর কাদার বদলে ধুলোর সাগর সাঁতার দিয়ে স্কুল ঘর করতে হয়, সে দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হয়ে বর দেবেন কি? তাদের যন্ত্রণা দেখে কোথায় যে তিনি মুখ লোকাবেন সেটাই ভেবে পান না। তারপরে এই কৃতবিত্ত শিশুর দল বড় হয়ে একদিন গ্রামেই বসুন আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই যান। তাদের 4 ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করবেই করবে। কেউ কেউ বলেন শুনেছি, আচ্ছা যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা নাই বা ধরলাম, কিন্তু যাদের সে জ্বালা নেই তেমন সব ভদ্রলোকই বা সুখে গ্রাম ছেড়ে পালান।
তারা বাস করতে থাকলে তো পল্লীটা তো দুর্দশা হয় না। ম্যালেরিয়ার কথাটা নাই বা পারলাম। সে যাক, কিন্তু এই 4 ক্রোশ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকই যে ছেলেপুলে নিয়ে গ্রাম ছেড়ে শহর পালান তার আর সংখ্যা নেই। তারপরে একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে, তখন কিন্তু শহরের সুখ সুবিধা রুচি নিয়ে আর তাদের গ্রামে ফিরে আসা চলে না। কিন্তু থাক, এসব বাজে কথা। স্কুলে যাই, 2 ক্রোশের মধ্যে এমন আরও তো 2-3খানা গ্রাম পার হতে হয়। কার বাগানে আম পাকতে শুরু করেছে, কোন বনে বইচি ফল অপর্যাপ্ত ফলেছে, কার গাছে কাঁঠাল এই পাকলো বলে, কার বর্তমান রাস্তার কাঁদি কেটে নেওয়ার অপেক্ষা মাত্র, কার বাড়ির পেছনের ঝোপের মধ্যে আনারসের গায়ে রং ধরেছে, কার পুকুর পাড়ের খেজুর মেথি কেটে খেলে ধরা পড়ার সম্ভাবনা অল্প, এইসব খবর নিয়েই সময় যায়। কিন্তু আসল যা বিদ্যা, কামস্টক্কার রাজধানীর নাম কি, আর সাইবেরিয়ার খনির মধ্যে রূপো মেলে না সোনা মেলে, এইসব দরকারি তথ্য জানার ফুরসতই মেলে না। কাজেই এক্সামিনের সময় এডেনকে জিজ্ঞেস করলে বলি পারস্যের বন্দর, আর হুমায়ুনের বাপের নাম জানতে চাইলে লিখে আসি তোগলক খাঁ। এবং আজ 40-এর কোঠা পার হয়েও দেখি ওইসব বিষয়ের ধারণা প্রায় একরকমই আছে। তারপরে প্রমোশনের দিন মুখ ভার করে বাড়ি ফিরে এসে কখনো বা দল বেঁধে মতলব করি মাস্টারকে ঠ্যাঙানো উচিত, কখনো বা ঠিক করি অমন বিশ্রী স্কুল ছেড়ে দেওয়াই কর্তব্য। যাক, সে কথা। আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝে স্কুল পথে দেখা হতো। তার নাম ছিল মৃত্যুঞ্জয়। আমাদের চেয়ে সে বয়সে অনেক বড়, 3rd ক্লাসে পড়তো। কবে যে সে প্রথম 3rd ক্লাসে উঠেছিল এ খবর আমরা কেউই জানতাম না। সম্ভবত তা প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয়। আমরা কিন্তু তার ওই 3rd ক্লাসটাই চিরদিন দেখে এসেছি। তার 4th ক্লাসে ওঠার ইতিহাসও কোনোদিন শুনিনি, আর 2nd ক্লাসে ওঠার খবরও কখনো পাইনি। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেউই ছিল না। ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, আর তার মধ্যে একটা পুরো বাড়ি, আর ছিল এক জ্ঞাতি খুঁড়ো। আরে ওই তো মৃত্যুঞ্জয়, আরে ও তো গাঁজা খায়, ও গুলি খায়। আমার তো একটুখানি কাজ বাকি, এই বাগানের অর্ধেকটা তো আমারই অংশ, শুধু নালিশ করে দখল করার অপেক্ষা। হ্যাঁ, অবশ্য দখল একদিন তিনি পেয়েছিলেন বটে, কিন্তু সে জেলা আদালতে নালিশ করে নয়, উপরের আদালতের হুকুমে। কিন্তু সে কথা পরে হবে। মৃত্যুঞ্জয়ে নিজে রেঁধে খেত, এবং আমের দিনে ওই আম বাগানটা জমা দিয়েই তার সারা বছরের খাওয়া পড়া চলত, ভালো করেই চলত। যেদিন দেখা হয়েছে সেদিনই দেখেছি মৃত্যুঞ্জয়ের ছেঁড়া খোঁড়া মলিন বইগুলো বগলে করে পথের ধারে এক ধার দিয়ে নীরবে চলেছে। তাকে কখনো কারোর সঙ্গে সেঁধে আলাপ করতে দেখিনি, বরঞ্চ গায়ে পড়ে কথা বলতাম আমরাই। তার প্রধান কারণ, দোকানের খাবার কিনে খাওয়ানোতে গ্রামের মধ্যে তার জোড়া ছিল না। আর শুধু ছেলেরাই নয়, কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়ে তার কাছে স্কুলের মাইনে হারিয়ে গেছে, বই চুরি গেছে ইত্যাদি বলে টাকা আদায় করে নিত তা বলতে পারি না। কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা, ছেলে তার সঙ্গে একটা কথা বলেছে এই কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করতে চাইতো না। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম। এবার অনেকদিন সেই মৃত্যুঞ্জয়ের সঙ্গে দেখা নেই। একদিন শোনা গেল সে নাকি মরো। আর একদিন শোনা গেল মালপাড়ার এক বুড়ো মাল তার চিকিৎসা করে এবং তার মেয়ে বিলাসী তার সেবা করে মৃত্যুঞ্জয়কে যমের মুখ থেকে এ যাত্রা ফিরিয়ে এনেছে। অনেকদিন তার অনেক মিষ্টির সন্ধ্যায় করেছি। মনটা কেমন করতে লাগলো। একদিন সন্ধ্যার অন্ধকারে লুকিয়ে তাকে দেখতে গেলাম। তার পুরো বাড়িতে পাঁচিলের বালাই নেই। স্বচ্ছন্দে ভিতরে ঢুকে দেখি ঘরের দরজা খোলা, বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বলছে, আর ঠিক সম্মুখেই তক্তপোষের উপর পরিষ্কার ধপধপে বিছানায় মৃত্যুঞ্জয় শুয়ে আছে। তার কঙ্কালসার দেহের দিকে তাকালেই বোঝা যায় বাস্তবিক যমরাজ চেষ্টার ত্রুটি কিছুই করেনি। তবে সে যে শেষ পর্যন্ত সুবিধে করে উঠতে পারেনি সে কেবল ওই মেয়েটির জোরে। সে শিয়রে বসে পাখার বাতাস করছিল, হঠাৎ মানুষ দেখে চমকে উঠে দাঁড়ালো।
এই সেই বুড়ো সাপুড়ের মেয়ে বিলাসী। তার বয়স 18 কি 28 ঠাহর করতে পারলাম না, কিন্তু মুখের দিকে তাকানো মাত্রই টের পেলাম বয়স যাই হোক, খেটে খেটে আর রাত জেগে জেগে এর শরীরে আর কিছুই নেই। ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজে রাখা বাসি ফুলের মতো। হাত দিয়ে এতটুকু স্পর্শ করলে, এতটুকু নাড়াচাড়া করতে গেলেই সে ঝরে পড়বে। মৃত্যুঞ্জয় আমাকে দেখে চিনতে পেরে বলল, কে ওনারা? হুম। বসো বসো। মেয়েটা ঘাড় নিচু করে দাঁড়িয়ে রইল। মৃত্যুঞ্জয় 2-4টে কথায় যা বলল তার মর্ম এই যে প্রায় 1.5 মাস হতে চলল সে শয্যাগত। মাঝে 10-15 দিন সে অজ্ঞান অচেতন অবস্থায় পড়েছিল। এই কয়েকদিন হলো সে লোক চিনতে পারছে, এবং যদিও এখনো সে বিছানা ছেড়ে উঠতে পারে না, কিন্তু আর ভয় নেই। ভয় নাই থাকুক, কিন্তু ছেলে মানুষ হলেও এটা বুঝলাম, আজও যার বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা হয়নি, সেই রোগীকে এই বনের মধ্যে একলা যে মেয়েটি বাঁচিয়ে তোলার ভার নিয়েছিল, সে কত বড় গুরু ভার। দিনের পর দিন, রাতের পর রাত, তার কত সেবা, কত শুশ্রূষা, কত ধৈর্য, কত রাত জাগা, সে কত বড় সাহসের কাজ। কিন্তু যে বস্তুটি এই অসাধ্য সাধন করে তুলেছিল, তার পরিচয় যদিও সেদিন পাইনি, কিন্তু আর একদিন পেয়েছিলাম। ফেরার সময় মেয়েটি আরেকটি প্রদীপ নিয়ে আমার আগে আগে ভাঙা পাঁচিল পর্যন্ত এলো। এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও বলেনি। এইবার আস্তে আস্তে বলল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? বড় বড় আম গাছে সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ হচ্ছিল। পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না। বললাম, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। এই না। সে প্রদীপটা আমার হাতে দিতেই তার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়ল। আস্তে আস্তে সে বলল, একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসবো? মেয়ে মানুষ জিজ্ঞেস করে ভয় করবে না তো? সুতরাং মনে যাই থাক, উত্তরে শুধু না বলিয়ে এগিয়ে গেলাম। না। সে পুনরায় পড়ল, বন জঙ্গলের পথ, একটু দেখে দেখে পা ফেলে যেও। সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল, কিন্তু এতক্ষণে বুঝলাম উদ্বেগটা তার কিসের জন্য এবং কেন সে আলো দেখিয়ে এই বনের পথটা পার করে দিতে চাইছিল। হয়তো সে নিষেধ শুনত না, সঙ্গেই যেত, কিন্তু অসুস্থ মৃত্যুঞ্জয়কে একা ফেলে যেতেই বোধ করি তার শেষ পর্যন্ত মন সারল না। 20-25 বিঘার বাগান, সুতরাং পথটা কম নয়। এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপেই বোধ করি ভয় ভয় করতে হতো, কিন্তু পরক্ষণেই মেয়েটির কথাতেই সমস্ত মন এমনই আচ্ছন্ন হয়ে রইল, ভয় পাওয়ার আর সময়টুকু পেলাম না। কেবল মনে হতে লাগলো একটা মৃতকল্প রোগী নিয়ে থাকা কতটা কঠিন। মৃত্যুঞ্জয় যে কোনো মুহূর্তেই মরতে পারত। তখন সমস্ত রাত এই বনের মধ্যে মেয়েটি একলা কি করত? কেমন করে তার সে রাতটা কাটত? এই প্রসঙ্গে অনেকদিন পরের একটা কথা আমার মনে পড়ে। এক আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম। অন্ধকার বাড়ি, বাড়িতে ছেলে পুলে চাকর বাকর কেউই নেই। ঘরের মধ্যে শুধু তার সদ্য বিধবা স্ত্রী আর আমি। আমাকে মরতে দিচ্ছে না কেন? আমি ওর সঙ্গে চলে যেতে চাই। আমাকে ছাড়ো তোমরা, আমি ওর সঙ্গে চলে যেতে চাই, আমাকে ছেড়ো না। তার স্ত্রী তো শোকের আবেগে দাপাদাপি করে এমন কাণ্ড করে তুললেন যে ভয় হলো তাঁরও প্রাণটা বুঝি বেরিয়ে যায়। কেঁদে কেঁদে বারবার আমাকে প্রশ্ন করতে লাগলেন, তিনি স্বেচ্ছায় যখন সহমরণে যেতে চাইছেন তখন সরকারের কি? তার চেয়ে আর তিলার্ধ বাঁচতে স্বাদ নেই, হে কি তারা বুঝবে না? তাদের ঘরে কি স্ত্রী নেই? তারা কি পাষাণ?
আর এই রাতেই গ্রামের 5 জনে যদি নদীর তীরের কোনো একটা জঙ্গলের মধ্যে তার সহমরণের জোগাড় করে দেয়, তো পুলিশের লোক জানবে কি করে? এমনি কত কি। কিন্তু আমার তো বসে বসে আর কান্না শুনলেই চলে না। পাড়ায় খবর দেওয়া চাই, অনেক জিনিস জোগাড় করা চাই। কিন্তু আমার বাইরে যাবার প্রস্তাব শুনেই তিনি প্রকৃতিস্থ হয়ে উঠলেন। চোখ মুছে বললেন, ভাই, যা হওয়ার সে তো হয়েছে, আর বাইরে গিয়ে কি হবে বলো? রাতখানা কাটুক না। বললাম, অনেক কাজ, না গেলেই তো নয়। তিনি বললেন, হোক কাজ, তুমি বসো। বললাম, বসলে তো চলবে না, একবার খবর দিতেই হবে। বলে পা বাড়ানো মাত্রই তিনি চিৎকার করে উঠলেন, ওর বাবরে, আমি একা থাকতে পারবো না গো, তুমি কোথাও যেও না। কাজে আবার বসে পড়তে হলো। কারণ তখন বুঝলাম যে স্বামী জ্যান্ত থাকতে তিনি নির্ভয়ে 25 বছর একলা ঘর করেছেন। তার মৃত্যুটা যদি বা সয়, তার মৃতদেহটা এই অন্ধকার রাতে 5 মিনিটের জন্যেও স্ত্রীর সইবে না। বুক যদি কিছুতে ফাটে, তো সে এই মৃত স্বামীর কাছে একলা থাকলে। কিন্তু দুঃখটা তার তুচ্ছ করে দেখানো আমার উদ্দেশ্য নয়, কিংবা তা খাঁটি নয় এ কথা বলাও আমার অভিপ্রায় নয়, কিংবা একজনের ব্যবহারই তার চূড়ান্ত মীমাংসা হয়ে গেল তাও নয়। কিন্তু এমন অনেক আরও ঘটনা আমি জানি, যার উল্লেখ না করেও আমি এই কথা বলতে চাই যে শুধু কর্তব্য জ্ঞানের জোরে কিংবা বহুকাল ধরে একসঙ্গে ঘর করার অধিকারেই এই ভয়টাকে কোনো মেয়ে মানুষই অতিক্রম করতে পারে না। হিয়ার একটা শক্তি, যা বহু স্বামী স্ত্রী 100 বছর একত্রে ঘর করার পরেও হয়তো তার কোনো সন্ধান পায় না। কিন্তু হঠাৎ সেই শক্তির পরিচয় যখন কোনো নরনারীর কাছে পাওয়া যায়, তখন সমাজের আদালতের আসামি করে তাদের দণ্ড দেওয়ার দরকার হয়তো হোক, কিংবা মানুষের যে বস্তুটি সামাজিক নয়, সে নিজে যে এদের দুঃখে গোপনে অশ্রু বিসর্জন না করে কোনো মতেই থাকতে পারে না। প্রায় মাস 2 মৃত্যুঞ্জয়ের কোনো খবর নিইনি। যারা পাড়াগাঁ দেখেননি কিংবা ওই রেলগাড়ির জানলায় মুখ বাড়িয়ে দেখেছেন, তারা হয়তো অবাক হয়ে উঠবেন, এ কেমন কথা? এ কি কখনো সম্ভব হতে পারে যে এত বড় অসুখটা চোখে দেখে এসেও মাস 2 তার কোনো খবরই নেই? তাদের জানার জন্য বলা দরকার, এ শুধু সম্ভব না, এটাই হয়ে থাকে। একজনের বিপদে পাড়া শুদ্ধ ঝাঁক বেঁধে উপুর হয়ে পড়ে, এই যে একটা জনশ্রুতি আছে। যদিও জানি না সত্য যুগের পাড়াগাঁয়ের ছিল কি না, কিন্তু একালে তো কোথাও দেখেছি বলে মনে করতে পারি না। তবে তার মরার খবর যখন পাওয়া যায়নি, তখন সে যে বেঁচে আছে এ কথা ঠিক। এমনি সময়ে হঠাৎ একদিন কানে গেল, মৃত্যুঞ্জয়ের সেই বাগানের অংশীদার খুড়ো তোলপাড় করে বেড়াচ্ছেন। গেল গেল, গ্রামটা এবার চিরকালে রসাতলে গেল। নালতের মৃত্যুর বলে সমাজে আর মুখ দেখাবার জোর রইল না। অকাল কুষ্মাণ্ডটা একটা সাপুরের মেয়েকে নিকা করে ঘরে এনেছে। শুধু নিকা নয়, তাও না হয় চুলোয় যাক, তার হাতে ভাত পর্যন্ত খাচ্ছে। গ্রামে যদি এর শাসন না থাকে, তো বনে গিয়ে বাস করলেই তো হয়। করলা হরিপুরের সমাজ এ কথা শুনলে যে একবারে ইয়ে করে দেবে। তখন ছেলে বুড়ো সকলের মুখেও ওই একই কথা। খুড়ো বলে বেড়াতে লাগলেন, এ যে ঘটবে আমি খুব আগেই ভালো করে জানতুম। আমি শুধু তামাশাখানা দেখছিলাম। কোথাকার জল কোথায় গিয়ে মরে। হইলে পর নয়, প্রতিবেশী নয়, নিজের ভাইপো। আমি কি বাড়ি নিয়ে যেতে পারতুম না? আমি কি ডাক্তার বদি দেখানোর ক্ষমতা ছিল না? তবে কেন যে করিনি তাই দেখুক সবাই। কিন্তু আর তো চুপ করে থাকা যায় না। এই যে মৃত্যুর বংশের নাম ডুবে যায়, গ্রামের মুখ পুড়ে যায়। তখন আমরা গ্রামের লোক মিলে যে কাজটা করলাম, তা মনে করলে আমি আজও লজ্জায় মরে যাই। খুড়ো চললেন নালতের মৃত্যুর বংশের অভিভাবক হয়ে, আর আমরা 10-12 জন সঙ্গে চললাম গ্রামের মুখ যাতে না পড়ে এই জন্য। মৃত্যুঞ্জয়ের পোড়ো বাড়িতে গিয়ে যখন উপস্থিত হলাম, তখন সবেমাত্র সন্ধ্যা হয়েছে। মেয়েটি ভাঙা বারান্দার একধারে
রুটি করছিল। হঠাৎ লাঠি সোটা হাতে এতগুলো লোককে উঠোনের ওপর দেখে ভয়ে নীলবর্ণ হয়ে গেল। খুড়ো ঘরের মধ্যে উঁকি মেরে দেখলেন মৃত্যুঞ্জয় শুয়ে আছে। চট করে শিকলটা টেনে দিয়ে সেই ভয়ে মৃতপ্রায় মেয়েটিকে গালিগালাজ শুরু করলেন। বলাই বাহুল্য, জগতের কোনো খুড়ো কোনো কালে বোধ করি ভাইপোর স্ত্রীকে ওইরূপ গালিগালাজ করেনি। সে এমনি যে মেয়েটির হীন সাপুরের মেয়ে হয়েও তা সইতে পারলে না। চোখ তুলে বলল, বাবা ওরে বাবুর সাথে নিকে দিয়েছে জানো। তবে রে, এই, খুড়োর কথার সঙ্গে সঙ্গে এই 10-12 জন বীর দর্পে হুঙ্কার দিয়ে তার ঘাড়ে পড়ল। কেউ ধরল চুলের মুঠি, কেউ ধরল কান, কেউ ধরল দুটো হাত, এবং যাদের সে সুযোগ ঘটল না তারাও নিশ্চেষ্ট হয়ে রইল না। তবে রে, যত সব দেখে নেবো তোকে। চল চল এদিকে চল। কারণ সংগ্রামস্থলে আমরা কাপুরুষের মতন চুপ করে থাকতে পারি। আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটাতে বোধ করি নারায়ণের কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হবে। এইখানে একটা অবান্তর কথা বলে রাখি। শুনেছি নাকি বিলেত প্রভৃতি স্মেচ্ছ দেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলে তার গায়ে হাত তুলতে নেই। সনাতন হিন্দু এ কুসংস্কার মানে না। আমরা বলি যারই গায়ে জোর নেই তারই গায়ে হাত তোলা যায়, তা সে নর নারী যাই হোক না কেন। মেয়েটি প্রথমেই সেই যে একবার আর্তনাদ করে উঠেছিল, তারপর একেবারে চুপ করে গেল। কিন্তু আমরা যখন তাকে গ্রামের বাইরে রেখে আসার জন্য হিঁচকে নিয়ে চললাম, তখন সে মিনতি করে বলতে লাগলো, বাবুরা আমাকে একটি বার ছেড়ে দাও, আমি আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, বাইরে শিয়াল কুকুরে খেয়ে যান। রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না, আমাকে একটি বার ছেড়ে দি, আমাকে একটি। তবে রে, চল চল এদিকে চল। মৃত্যুঞ্জয় রুদ্ধশ্বাস ঘরের মধ্যে পাগলের মতন মাথা খুঁটতে লাগলো। ওকে ছেড়ে দে বলছি, ওকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। এই। কিন্তু আমরা তাতে তিলার্ধ বিচলিত হলাম না। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করে তাকে হিড় হিড় করে টেনে নিয়ে চললাম বলছি, কেননা আমিও বরাবর সঙ্গেই ছিলাম। কিন্তু কোথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল, আমি তার গায়ে হাত দিতে পারিনি। বরঞ্চ কেমন যেন কান্না পেত। সে যে অত্যন্ত অন্যায় কাজ করেছে এবং তাকে গ্রামের বাইরেই বার করা উচিত বটে। কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করছি সেও কিছুতে মনে করলাম না। কিন্তু আমার কথা যাক, আপনারা মনে করবেন না পল্লীগ্রামে উদারতার একান্ত অভাব। মোটেই না। বরঞ্চ বড়লোক হলে আমরা এমন সব ঔদার্য প্রকাশ করি যে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই মৃত্যুঞ্জয়টাই যদি না তার হাতে ভাত খেয়ে অমার্জনীয় অপরাধ করত, তাহলে তো আমাদের এত রাগই হতো না। আর কায়েতের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের নিকা, সে তো একটা হেসে ওড়ানোর কথা। কিন্তু কাল হলো ওই যে ভাত খেয়ে, হোক না সে 2.5 মাসের রুগী, হোক না সে শয্যাশায়ী, কিন্তু তাই বলে ভাত, লুচি নয়, সন্দেশ নয়, পাঁঠার মাংস নয়, ভাত খাওয়া যে অন্য পাপ, সে তো আর সত্যি সত্যি মাপ করা যায় না। তা নইলে পাড়া গাঁয়ের লোক সংকীর্ণ চিত্ত নয়। 4 ক্রোশ হাঁটা বিদ্যা যেসব ছেলের পেটে, তারাই তো একদিন বড় হয়ে সমাজের মাথা হয়। দেবী বিনা পানির বরে সংকীর্ণতা তাদের মধ্যে আসবে কি করে? এই তো এরই কিছুদিন পরে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মশাইয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে বছর 2 কাশিবাস করে যখন ফিরে এলেন, তখন নিন্দুকেরা কানাকানি করতে লাগলো যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার এবং পাছে তা বেহাত হয়। এই ভয়েই ছোটবাবু অনেক চেষ্টা, অনেক পরিশ্রমের পর বৌঠানকে যেখান থেকে ফিরিয়ে এনেছেন সেটা কাশিই বটে। যাই হোক, ছোটবাবু তার স্বাভাবিক ঔদার্যে গ্রামের 12 পুজো বাবদ 200 টাকা দান করে 5খানা গ্রামের ব্রাহ্মণের সদক্ষিণা উত্তম ফলাহারের পর প্রত্যেক সদ্ব্রাহ্মণের হাতে যখন একটা করে কাঁসার গেলাস দিয়ে বিদায় করলেন,
তখন ধন্য ধন্য পড়ে গেল। এমনকি পথে আসতে অনেক দেশের ও দশের কল্যাণের জন্য কামনাও করতে লাগলেন। এমন সব যারা বড়লোক, তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সব সৎকর্মের আয়োজন হয় না কেন? কিন্তু যাক, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। যুগে যুগে সঞ্চিত হয়ে প্রায় প্রত্যেক পল্লীবাসীর দরজাতেই স্তূপাকার হয়ে উঠেছে। এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেক দিন ঘুরে গৌরব করার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করেছি। চরিত্রেই বলো, ধর্মেই বলো, সমাজেই বলো, আর বিদ্যাতেই বলো, শিক্ষা একেবারেই পুরো হয়ে আছে। এখন শুধু ইংরেজকে কষে গালিগালাজ করতে পারলেই দেশটা উদ্ধার হয়ে যায়। বছরখানেক কেটে গেছে, মশার কামড় আর সহ্য করতে না পেরে সবেমাত্র সন্ন্যাসী গিরিতে ইস্তফা দিয়ে ঘরে ফিরেছি। একদিন দুপুরবেলা ক্রোস্তুই দূরের মালপাড়ার ভেতর দিয়ে চলেছি, হঠাৎ দেখি একটা কুটিরের দরজায় বসে মৃত্যুঞ্জয়। তার মাথায় গেরুয়া রঙের পাগড়ি, বড় বড় দাড়ি, বড় বড় চুল, গলায় রুদ্রাক্ষ ও পুঁতির মালা। কে বলবে যে এ আমাদের সেই মৃত্যুঞ্জয়? কায়স্থের ছেলে একটা বছরের মধ্যেই জাত নিয়ে একেবারে পুরোদস্তুর সাপুড়ে হয়ে গেছে। মানুষ কত তাড়াতাড়ি যে তার 14 পুরুষের জাতটা বিসর্জন দিয়ে আর একটা জাতে উঠতে পারে, সে এক আশ্চর্য ব্যাপার। শুধু নিজের জোরেই এত দ্রুত নিচের দিকে নেমে চলেছে। অন্তরের দিক থেকে কি এতটুকু উৎসাহ, এতটুকু সাহায্য আসে না? কিন্তু থাক, ঝোঁকের মাথায় হয়তো এই অনধিকার চর্চা করে বসবো। কিন্তু আমার মুশকিল হয়েছে এই যে আমি কোনো মতেই ভুলতে পারি না দেশের 90 জন নরনারী এই পাড়া গাঁয়েরই মানুষ, এবং সেই জন্য কিছু একটা আমাদের করা চাই। যাক, বলছিলাম যে দেখে কে বলবে যে সেই মৃত্যুঞ্জয়? কিন্তু আমাকে সে খাতির করে বসালো। এসো এসো, বসো বসো বসো। বিলাসী পুকুরে জল আনতে গিয়েছিল। আমাকে দেখে সেও ভারী খুশি হয়ে বারবার বলতে লাগলো, তুমি না আগলালে সে রাত্রিরে আমাকে তারা মেরেই ফেলতো। আমার জন্য কত মারি না জানি তুমি খেয়েছিলে। কথায় কথায় শুনলাম পরদিনই তারা এখানে উঠে এসে ক্রমশ ঘর বেঁধে বাস করছে এবং সুখেও আছে। সুখে যে আছে এই কথা আমাকে বলবার প্রয়োজন ছিল না, শুধু তাদের মুখের দিকে তাকিয়েই আমি তা বুঝেছিলাম। তাই শুনলাম আজ কোথায় নাকি তাদের সাপ ধরার বায়না আছে এবং তারা প্রস্তুত হয়েছে। আমি অমনি সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য লাফিয়ে উঠলাম। ছোটবেলা থেকেই দুটো জিনিসের ওপর আমার প্রবল শখ ছিল। এক ছিল গোক্র কেউটে সাপ ধরে পোষা, আর ছিল মন্ত্রসিদ্ধ হওয়া। সিদ্ধ হওয়ার উপায় তখনও খুঁজে বার করতে পারিনি যদিও, কিন্তু মৃত্যুঞ্জয়কে উস্তাদ লাভ করার আশায় আনন্দে উৎফুল্ল হয়ে উঠলাম। সে তার নামজাদা শ্বশুরের শিষ্য, সুতরাং মস্ত লোক। আমার ভাগ্য যে হঠাৎ এমন সুপ্রসন্ন হয়ে উঠবে তাকে ভাবতে পেরেছিল। কিন্তু শক্ত কাজ এবং ভয়ের কারণ আছে বলে প্রথমে তারা উভয়ই আপত্তি করল। কিন্তু আমি এমনই নাছরবান্দা হয়ে উঠলাম যে মাস খানেকের মধ্যে আমাকে সাগরেদ করতে মৃত্যুঞ্জয় পথ পেল না। সাপ ধরার মন্ত্র আর হিসেব শিখিয়ে দিল এবং কবরেজিতে ওষুধ সমেত মাদুলি বেঁধে দিয়ে দস্তুর মতন সাপুড়ে বানিয়ে তুলল। এতটুকু বয়সের মধ্যে এত বড় ওস্তাদ হয়ে ওঠার অহংকারে আমার আর মাটিতে পা পড়ে না, এমনই অবস্থা হলো। বিশ্বাস করলো না শুধু দুজন। আমার গুরু যে, সে তো ভালো মন্দ কোনো কথাই বলতো না, কিন্তু বিলাসী মাঝে মাঝে মুখ টিপে হেসে বলতো, ঠাকুর, এসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নাড়াচাড়া করো। বস্তুত বিষ দাঁত ভাঙা, সাপের মুখ থেকে বিষ বার করা প্রভৃতি কাজগুলো এমনই অবহেলার সঙ্গে করতে শুরু করেছিলাম যে সেসব মনে পড়লে আমার আজও গা কাঁপে। আসল কথা হচ্ছে যে সাপ ধরাও কঠিন নয়, এবং ধরা সাপ 2-4 দিন হাঁড়িতে পুড়ে রাখার পরে তার বিষ দাঁত ভাঙাই হোক আর নাই হোক, সে কিছুতেই কামড়াতে চায় না। ফনা তুলে কামড়াবার ভান করে, ভয় দেখায়, কিন্তু কামড়ায় না। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের মধ্যে বিলাসী তর্ক করত। সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা হচ্ছে শিকড় বিক্রি করা, যা দেখা মাত্র সাপ পালাতে পথ পায় না।
কিন্তু তার আগে সামান্য একটু কাজ করতে হতো। যে সাপটা শিকড় দেখে পালাবে তার মুখে একটা শিক পুড়িয়ে বার কয়েক ছ্যাঁকা দিতে হয়। তারপরে তাকে শিকড়ই দেখানো হোক কি যে কোনো কঠিনই দেখানো হোক, সে যে কোথায় পালাবে তা ভেবে পায় না। এই কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করে মৃত্যুঞ্জয়কে বলতো, না না দেখো, এমন করে মানুষ ঠকিও না। ও সবাই করে, এতে আর দোষ কি? করুক গে সবাই, আমাদের তো খাবার ভাবনা নেই, আমরা কেন মিছিমিছি লোক ঠকাতে যাই? আরেকটা জিনিস আমি বারবার লক্ষ্য করেছি, সাপ ধরার বায়না এলেই বিলাসী নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করত। আজ শনিবার, আজ মঙ্গলবার, এমন কত কি। মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকলে সে তো একেবারে ভাগিয়েই দিত, কিন্তু উপস্থিত থাকলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাতে পারত না। আর আমার তো একরকম নেশার মতো হয়ে দাঁড়িয়েছিল। নানাভাবে তাকে উত্তেজিত করতে চেষ্টার ত্রুটি করতাম না। বস্তুত এর মধ্যে মজা ছাড়া ভয় যে কোথাও ছিল এ আমাদের মনেই স্থান পেত না। কিন্তু এই পাপের দণ্ড আমাকে একদিন ভালো করেই দিতে হলো। সেদিন ক্রোশ দেড়েক দূরে এক গোয়ালার বাড়ি সাপ ধরতে গেছি। বিলাসী বরাবরই সঙ্গে যেত, আজও সঙ্গেই ছিল। মেটে ঘরের মেঝে খানিকটা খুঁড়তেই একটা গর্তের চিহ্ন পাওয়া গেল। হ্যাঁ, আমরা কেউই লক্ষ্য করিনি, কিন্তু বিলাসী সাপুরের মেয়ে। সে নিচু হয়ে কয়েকটা কাগজ তুলে নিয়ে আমাকে বলল, ঠাকুর একটু সাবধানে খুঁড়ো, সাপ একটা নয়, এক জোড়া তো আছে বটে, হয়তো বা বেশিও থাকতে পারে। এরা যে বললে একটাই এসে ঢুকেছে, একটাই দেখতে পাওয়া গেছে। দেখছো না বাসা করেছিল, দুটোই হতে পারে। কাগজ তো ইঁদুরেও আনতে পারে। কিন্তু দুটো আছেই আমি বলছি। বাস্তবিক বিলাসীর কথাই ফলল, এবং মর্মান্তিকভাবেই সেদিন ফলল। মিনিট দশেকের মধ্যেই একটা প্রকাণ্ড খরিশ গোখরো ধরে ফেলে মৃত্যুঞ্জয় আমার হাতে দিল। কিন্তু সেটাকে ঝাঁপিতে পুড়ে ফিরতে না ফিরতেই উফ বাবারে! মৃত্যুঞ্জয় দীর্ঘশ্বাস ফেলে বাইরে এসে দাঁড়ালো। তার হাতের উল্টো পিঠ দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছিল। প্রথমটা সবাই যেন হতবুদ্ধি হয়ে গেল, কারণ সাপ ধরতে গেলে সে পালানোর জন্য ব্যাকুল না হয়ে বরং গর্ত থেকে এক হাত মুখ বের করে দংশন করে। এমন অভাবনীয় ব্যাপার জীবনেই একটিবার মাত্র দেখেছি। পরক্ষণে বিলাসী চিৎকার করে ছুটে গিয়ে আঁচল দিয়ে তার হাতটা বেঁধে ফেলল এবং যত রকমের শিকড় বাকড় সে সঙ্গে এনেছিল সমস্তই তাকে চিবাতে দিল। দাঁড়াও, মাদুরিটা বেঁধে দিই, দাঁড়াও। মৃত্যুঞ্জয় নিজের মাদুরি তো ছিলই, তার উপরে আমার মাদুরিটাও খুলে তার হাতে বেঁধে দিলাম। আশা বিষ এর ওপরে উঠবে না, এবং আমার সেই বিষ হরির আজ্ঞে মন্ত্রটা সতেজে বারবার আবৃত্তি করতে লাগলাম। চারিদিকে ভিড় জমে গেল, এবং অঞ্চলের মধ্যে যেখানে যত গুণী ব্যক্তি আছেন সকলকে খবর দেওয়ার জন্য দিকে দিকে লোক ছুটল। বিলাসীর বাপকেও সংবাদ দেওয়ার জন্য লোক গেল। আমার মন্ত্র পড়ার আর বিরাম নেই, কিন্তু ঠিক সুবিধা হচ্ছে বলে ঠিক মনে হলো না। তবু আবৃত্তি সমভাবেই চলতে লাগলো। কিন্তু মিনিট 15-20 পরেই যখন মৃত্যুঞ্জয় একবার বমি করে নাকে নাকে কথা কইতে শুরু করে দিল, তখন বিলাসী মাটির ওপর একবার আছাড় খেয়ে পড়ল। আমিও বুঝলাম আমার বিষ হরির দোহাই বুঝি আর না খাটে। নিকটবর্তী আরো 2-4 জন ওস্তাদ এসে পড়লেন, এবং আমরা কখনো বা একসঙ্গে কখনো বা আলাদা 33 কোটি দেবদেবীর দোহাই পড়তে লাগলাম। কিন্তু বিষ দোহাই মানল না। রোগীর অবস্থা ক্রমেই খারাপ হতে লাগলো। যখন দেখা গেল ভালো কথায় হবে না, তখন 3-4 জন ওঝা মিলে বিষকে এমনই অকথ্য অশ্রাব্য গালিগালাজ করতে লাগলো যে বিষের কান থাকলে সে মৃত্যুঞ্জয় তো মৃত্যুঞ্জয়, সেদিন দেশ ছেড়ে পালাতো। কিন্তু কিছুতেই কিছু হলো না। আরো আধ ঘন্টা ধস্তাধস্তির পর রোগী তার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয় নাম, তার শ্বশুরের দেওয়া মন্ত্র ঔষধি সমস্ত মিথ্যে প্রমাণ করে ইহলোকের লীলা সাঙ্গ করল। বিলাসী তার স্বামীর মাথাটা কোলে করে বসেছিল, সে যেন একেবারে পাথর হয়ে গেছে। যাক,
তার দুঃখের কাহিনীটা আর বাড়াবো না, কেবল এইটুকু বলে শেষ করব, সে 7 দিনের বেশি বেঁচে থাকাটা সইতে পারল না। আমাকে শুধু একদিন বলেছিল, আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর করো না, কখনো করো না। আমার মাদুলি কবচ তো মৃত্যুঞ্জয়ের সঙ্গে সঙ্গেই কবরে গিয়েছিল, ছিল শুধু বিশরীর আজ্ঞা। কিন্তু সে আজ্ঞাটা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নয়, এবং সাপের বিষ যে বাঙালির বিষ নয়, তা আমিও বুঝেছিলাম। একদিন গিয়ে শুনলাম ঘরে তো বিষের অভাব ছিল না, বিলাসী নাকি আত্মহত্যা করে মরেছে, এবং শাস্ত্র মতে সে নিশ্চয়ই নরকে গেছে। কিন্তু যেখানেই যাক, আমার নিজের যখন যাওয়ার সময় আসবে, তখন ওরকম একটা নরকে যাওয়ার প্রস্তাবে পিছিয়ে দাঁড়াবো না, এইটুকু খালি বলতে পারি। খুড়োমশাই 16 আনা বাগান দখল করে অত্যন্ত বিজ্ঞের মতো চারিদিকে বলে বেড়াতে লাগলেন, ওর যদি অপঘাতে মৃত্যু হবে তো কার হবে? পুরুষ মানুষ অমন একটা ছেড়ে 10টা করুক না, তাতে আর তেমন আসে যায় না। না হয় একটু নিন্দেই হতো, কিন্তু হাতে ভাত খেলে মরতে গেলি কেন? নিজে মরল, আমার পর্যন্ত মাথা হেট করে গেল। না পেলো 1 ফোঁটা আগুন, না পেলো একটা পিন্দি, না হলো বুদ্ধি উৎসর্গ। গ্রামের লোক এক বাক্যে বলতে লাগলো, তাতে আর সন্দেহ কি? অন্য পাপ, বুঝলে, অন্য পাপ। বাপ রে, এর কি আর প্রায়শ্চিত্ত আছে? হ্যাঁ। বিলাসীর আত্মহত্যার ব্যাপারটাও অনেকের কাছে হাসি মজাদার বিষয় হলো। আমি প্রায় ভাবি, সে অপরাধ হয়তো এরা উভয়েই করেছিল, কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লীগ্রামেরই ছেলে, পাড়া গায়ের তেলের জলেই তো মানুষ। তবু এত বড় দুঃসাহসিক কাজে প্রবৃত্ত করিয়েছিল তাকে যে বস্তুটা, সেটা একবার চোখ মিলে কেউ দেখতে অবধি পেল না। আমার মনে হয় যে দেশের নরনারীর মধ্যে পরস্পরের হৃদয়ে জয় করে বিবাহ করার রীতি নেই, বরঞ্চ তা নিন্দার সামগ্রী, সেই দেশের নরনারী আশা করার সৌভাগ্য, আকাঙ্ক্ষা করার ভয়ঙ্কর আনন্দ থেকে চিরদিনের জন্য বঞ্চিত। যাদের জয়ের গর্ব, পরাজয়ের ব্যথা কোনোটাই জীবনে একটিবারও বহন করতে হয় না, যাদের ভুল করার দুঃখ আর ভুল না করার আত্মপ্রসাদ কিছুরই বালাই নেই, যাদের প্রাচীন এবং বহুদর্শী বিজ্ঞ সমাজ সর্বপ্রকারের হাঙ্গামা থেকে অত্যন্ত সাবধানে দেশের লোককে তফাৎ করে আজীবন কেবল ভালোটি হয়ে থাকারই ব্যবস্থা করে দিয়েছেন। তাই বিবাহ ব্যাপারটা যাদের কাছে শুধু নিছক কন্ট্রাক্ট, তা সে যতই বৈদিক মন্ত্র দিয়ে ডকুমেন্ট পাকা করা হোক, সে দেশের লোকের সাধ্যই নেই মৃত্যুঞ্জয়ের অন্য পাপের কারণ বোঝে। বিলাসীকে যারা পরিহাস করেছিলেন, তারা সকলেই সাধু গৃহস্থ এবং সাধ্বী গৃহিণী, অক্ষয় সতীলোক তারা সবাই পাবেন, তাও আমি জানি। কিন্তু এই সাপুরের মেয়েটি যখন একটি অসুস্থ শয্যাগত লোককে তিল তিল করে জয় করছিল, তার তখনকার সেই গৌরবের কণা মাত্র হয়তো আজও এদের কেউ চোখে দেখেননি। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই একটা তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তার হৃদয়ে জয় করে দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, সে সম্পদও সামান্য নয়। আর এই বস্তুটাই এই দেশের লোকের পক্ষে বুঝে ওঠা কঠিন। আমি ভূদেববাবুর পারিবারিক প্রবন্ধেরও দোষ দেব না, এবং শাস্ত্রীয় তথা সামাজিক বিধি ব্যবস্থারও নিন্দে করব না। করলেও মুখের ওপর কড়া জবাব দিয়ে যারা বলবেন এই হিন্দু সমাজ তার নির্ভুল বিধি ব্যবস্থার জোরেই এত শতাব্দী এতগুলো বিপ্লবের মধ্যে বেঁচে আছে, আমি তাদেরও অতিশয় ভক্তি করি। উত্তরে আমি কখনোই বলবো না টিকে থাকাই চরম সার্থকতা নয়, এবং অতিকায় হস্তি লোপ পেয়েছে কিন্তু তেলাপোকা টিকে আছে। আমি শুধু এই বলবো, বড় লোকের নন্দগোপালটির মতো দিবারাত্রি চোখে চোখ এবং কোলে কোল রাখলে যে সে বৃষ্টি থাকবে, তাতে কোনো সন্দেহ নেই।
কিন্তু একেবারে তেলাপোকাটির মতন বাঁচিয়ে রাখার চেয়ে এক আধবার কোল থেকে নামিয়ে আরো 5 জন মানুষের মতন 2-1 পা হাঁটতে দিলেও প্রায়শ্চিত্ত করার মতো পাপ হয় না। শুনলেন আজকের নিবেদন শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিলাসী। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্টওয়ার্কের রূপ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং সেই সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও কোনো নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।